গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিমল মিত্রের লেখা তৃতীয়া, আজ দ্বিতীয় পর্ব। আজ আমার বাড়ি দেখছেন, এই যে 7 বিঘে জমির উপরেই বাড়ি। এই চাকর বাকর, এই ঐশ্বর্য, তখনকার দিনে আমি এসব ভাবতেও পারতাম না। তখনকার কথা আজ আপনাদের বলতে ভালোও লাগছে সেই জন্যেই। সে যে কি কষ্টে কি ভাবনায় দিন কাটিয়েছি তা আপনারা হয়তো ঠিক বুঝতে পারবেন না। কিন্তু আপনারা ভাবছেন, করতাম ঘনশ্যামবাবুর খাতা লেখার চাকরি, তা থেকে হোমিওপ্যাথিক ডাক্তারি করে এত টাকা করলামই বা কি করে? আপনি এসেছেন কিরণ চৌধুরী সাহেবের রোগ সারাতে, তাই আপনাকে দেখে সেই সব পুরনো দিনের কাহিনী বলবার একটা লোক পেয়েছি। বাবা বললেন, বলুন, আমাদের এখন কোনো কাজ নেই, একটু বেড়াতে গিয়েছিলাম, এমনি এদিকেই আলাপ হয়ে গেল আপনার সঙ্গে, ভালোই হলো। তিনকড়িবাবু বলতে লাগলেন, রোজই আপনাদের দেখি, প্রায় ভাবি একটু ডেকে আলাপ করব, তা ভাবতে ভাবতে আপনারা চলে যান আর ডাকা হয় না। আজ ডাকব বলেই সামনে বসেছিলাম। তখনকার দিনের কথা আপনার নিশ্চয়ই মনে আছে কবিরাজ মশাই, কি সস্তা গন্ডার দিন সব। কিন্তু সেই সস্তা গন্ডার দিনেও যে কি অভাবের মধ্যে কেটেছে আমার, কি বলবো। একটা ভালো শাড়ি কিনে দিতে পারিনি কখনো স্ত্রীকে। মনে হতো ঘনশ্যামবাবুর কোম্পানির অবস্থা যেন আরও ভালো হয়, তাতে আমাদেরও ভালো, কোম্পানিরও ভালো। মাঝে মাঝে হাত জোড় করে অদৃশ্য ঠাকুরকে ডাকতাম কেবল, হে ঠাকুর, কয়লার দাম যেন আর না পড়ে। মাসের শেষে মাইনেটা নিয়ে আগে দাদার হাতে দিয়ে তবে অন্য কথা। দাদা বলতো, মাইনে বাড়াবার কথা আর কিছু বলেছে ওরা? মাইনে বাড়ানোর কথা দূরে থাক, চাকরিটা থাকলেই বাঁচি। বলতাম, এখন মাইনে বাড়ানোর কথা আর বলিনি দাদা। কেন? এই সেদিন ঘনশ্যামবাবুর মেজাজ খারাপ গেছে, এর মধ্যেই মাইনে বাড়ানোর কথা বললে মেজাজ যদি আবার বিগড়ে যায়। কিন্তু ওরা যে বলেছিল বাড়াবে। হ্যাঁ, বলে তো ছিল। তারপর যে কয়লার শেয়ারের দাম পড়ে গিয়েছিল, অফিসময় হুলস্থুল কাণ্ড বেঁধে গিয়েছিল কদিন। দাদা বলতো, তার শেয়ার মার্কেটের দর তো ওঠানামা করবেই। ঘনশ্যামবাবুর কি একটা কারবার? ওর লাখ লাখ গেলেই কি আর এলেই বা কি? বললাম, পণ্ডিতজি তো ঘাবড়ে গিয়েছিলেন, বলেছিলেন কয়লা যদি পড়ে যায় তো কোম্পানি উঠে যাবে। ধুর, তাই কখনো হয়? ঘনশ্যামবাবুর ব্যবসা কি এক পুরুষের? আজ 7 পুরুষ ধরে ওই কারবার চালাচ্ছে কলকাতায় বসে। কতবার কত কি ঘটল, ওদের কিচ্ছু হলো না। ওরা কি আমাদের মতো বাঙালি নাকি? ওদেরও তো কিচ্ছু হয় না। সত্যই ঘনশ্যামবাবুকে যতই দেখতাম ততই অবাক হয়ে যেতাম। পণ্ডিতজির কাছে শুনতাম ঘনশ্যামবাবুর গল্প। লেখাপড়া কিছুই শেখেননি। বাবা শিবশ্যামবাবুর সঙ্গে তখন এক একদিন এসে বসত গদিতে। কতদিন এই গদি বাড়িতে বসে গল্প করেছে পণ্ডিতজির সঙ্গে। তখন ছোট ছেলেটি ঘনশ্যামবাবু। শিবশ্যামবাবু নিজের গদিতে বসে এখনকার ঘনশ্যামবাবুর মতো টেলিফোন দিয়ে ব্যবসা চালাতেন, ভুর রাখেতেন। লম্বা লম্বা কলকে ছিল, একটা ফুরিয়ে গেলে আরেকটা। দুহাতের আঙুলে জড়িয়ে ধরে লম্বা লম্বা টান দিতেন, আর সঙ্গে সঙ্গে কপালের সবগুলো শিরা ফুলে ফুলে উঠত। বড় কৃপণ ছিলেন শিবশ্যামবাবু। ব্যবসা তখন এমন বিরাট ছিল না। অল্প অল্প মূলধন নিয়ে অল্প অল্প শেয়ার ধরতেন। সাবধানী মানুষ ছিলেন শিবশ্যামবাবু। 13টা ছেলে ছিল বাড়িতে, এক একজনকে এক একটা ব্যবসায় ঢুকিয়ে গিয়েছিলেন। শিবশ্যামজি বলতেন, বেশি টাকা রাখব না, ছেলেরা নবাব হয়ে যাবে। এক ছেলেকে দরমাহাটায় লোহা লক্করের দোকান করে দিয়েছিলেন, এক ছেলেকে বেনে মশলার কারবার, এমনি সবাইকে। কেউ বসে নেই। সব কারবারই ভালো চলছে। কিন্তু বড় ছেলে ঘনশ্যামকে দিয়েছেন নিজের পৈতৃক কারবারটা। শিবশ্যামবাবুর আদি পূর্বপুরুষ এসেছিলেন পাটনা না গয়া না ছাপড়া কোন একটা জেলা থেকে। তখন সবে কলকাতার পত্তন হচ্ছে, সেসব অনেক দিনের ব্যাপার। একটা গামছার দোকান করেছিল ফুটপাতের উপর।
ঠিক দোকান নয়, কাঁধে নিয়ে ফেরি করতেন গামছা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে। হ্যারিসন রোডের মোড়ের মাথায় ডেলি প্যাসেঞ্জারদের ডেকে ডেকে সস্তায় গামছা বেচতেন অল্প লাভে। সেই গামছা বেচা পয়সায় একদিন একটা ছোট্ট দোকান হলো দইহাটায়। তারপর সেই ছোট দোকানটুকুই দেখতে দেখতে ফুলে ফেঁপে এই এত পুরুষে মস্ত কোম্পানি হয়েছে। কটন স্ট্রিটে বাড়ি হয়েছে, সে বাড়িও যে সে বাড়ি নয়, 7 ছেলের একসঙ্গে হয়েছিল। এখন এক একজন আলাদা বাড়ি করে আলাদা জায়গায় উঠে গেছেন। এখন ঘনশ্যামবাবুর দরমাহাটার গদি বাড়িতে সারা ভারতবর্ষের লোক এসে বসে। ব্যাপারীরা যারা আসে এসে ওঠে তাদের গদিতে, তাদের জন্য থাকবার খাবার বন্দোবস্ত আছে। গদিবাড়ির পশ্চিম দিকে ব্যাপারীদের মুনিমরা এসে থাকে। সেখানে ঠাকুর চাকর আছে, রসুইঘর আছে। মুনিমরা সকালে উঠেই গঙ্গায় গিয়ে স্নান সেরে নেয়, তারপর নিচের চায়ের দোকানে ভাড়ে করে চা খেয়ে আসে। যে যার কাজে কর্মে বেরিয়ে পড়ে। বড় বাজার, ডালহৌসি স্কোয়ার, অফিস পাড়া এসব ঘুরে ঘুরে দুপুরবেলা খেতে বসে রসুইঘরে। বিরাট রসুইঘর, লম্বা একখানা শোবার ঘর, খাটিয়ে পাতা আছে সার সার। সেইখানেই শৈশব। ঘনশ্যামবাবুর পুরনো খদ্দের তারা বহুদিন থেকেই এমনি হয়ে আসছে। হাওড়া স্টেশনে নেমে সোজা এসে ওঠে ঘনশ্যামবাবুর গদিবাড়িতে। চেনা জানা লোক সব, ঠাকুর চিনতে পারে সবাইকে। আজকে কি খানা হয়েছে চৌবেজি? ঠাকুর বলে, अरहर दाल और भिंडी का भाजी और चपाती। रात में क्या बनाएगा? खिचड़ी। खिचड़ी में थोड़ा मिर्चा ज्यादा डालना। बांग्लादेशे থেকে তুমি বাঙালি হয়ে গেছো চৌবেজি, একদম বাঙালি बन गया। ঠাকুরও হাসে, নকরও হাসে, মুনিমজিও হাসে, বলে, কলকাতা আজব দুনিয়া চৌবেজি, 56 साल ধরে কলকাতায় আসছি, ऐसा शहर मैं कभी नहीं देखा। তোমার শিবশ্যামবাবু বড় ভালো আদমি থে, রাজা আদমি থে उस जमाना में। তারপর জিজ্ঞেস করে, ঘনশ্যামবাবুর তবিয়ত তো আচ্ছা? নেহি হুজুর। ঘনশ্যামবাবুর তবিয়ত কদিন ধরে ভালো যাচ্ছে না। গদি বাড়িতে আসতে পারেননি কদিন। পণ্ডিতজি হেডমুন্সি আসে, চতুরানন্দজি আছে, তিলকচাঁদজি আছেন, ওর একটো বাঙালি বাবু ভি আছেন। সকাল থেকে হইচই পড়ে যায় গদিবাড়িতে। যারা বাইরের লোক আসে স্টেশন থেকে তারা কলতলায় গিয়ে ভিড় করে। রসুইঘর ধোয়া মোছা হয়। জমাদার এসে সমস্ত বাড়িখানা ঝাড়পোঁছ করে। আটা মাখতে বসে যায় সুখলাল। বিরাট কাঠের বারকোষের উপর আটা ঢেলে জল দিয়ে তাল পাকায়। সেই আটাই 2 হাতের তালুতে ফেলে চাপাটি বানায় চৌবেজি। তারপর চৌকিতে এক একখানা করে ফেলে আর পাতে দেয় ঘি মাখিয়ে। ভিন্ডির ভাজি দেয়, রহর ডাল দেয় বাটিতে। গরমে চৌকির সামনে বসে চৌবেজি দরদর করে ঘামে। ঘামে পইতে ভিজে যায়। যারা খেতে বসে তারা বলে, ব্যাস ব্যাস চৌবেজি, और नहीं। চাটনি দেব না মুনিমজি? थोड़ा আচার দাও, নিম্বু কা আচার। রসুইঘরে যখন মুনিমজিদের খাওয়া দাওয়া চলে তখন বড় বাজারের পাড়ায় তুমুল হইচই। নিচের চাওয়ালা আসে কেটলি আর ভাঁড় নিয়ে গদিবাড়ির ভেতরে। চাওয়ালার অনেক কাজ, 10টা গদিতে চা দিয়ে আসতে হয়। সিঁড়ি দিয়ে উঠেই হাঁকে, গরম চায়ে। তার হাঁটার শব্দ শুনেই বোঝা যায় চাওয়ালা আসছে। কাঠের সিঁড়িতে দপদপ করে আওয়াজ হয়। পণ্ডিতজি চা নেয়, চতুরানন্দজি চা নেয়, তিলকচাঁদজিও চা নেয়। তিলকচাঁদ বলে, বাঙালিবাবু চা খাবেন না? বললাম, আমি চা খাই না। চা খাবো আমি? বরং সে কটা পয়সা বাঁচলে সংসারের মাস কাবারই সাশ্রয় হবে। চা খেতে গেলেই মনে পড়ত দাদার মুখটা, মনে পড়ত দিদির মুখ, বোনেদের মুখ, স্ত্রীর মুখ। সকলেই যেন আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকত। আমি অপরাধের ভয়ে মাথা নিচু করে সমস্ত ঐশ্বর্য, সমস্ত বিলাস থেকে মুখ ফিরিয়ে অন্ধকারে লুকিয়ে ফেলতাম নিজেকে। আমার জন্য ওসব কিছু নয়, আমার জন্য ওসব নিষিদ্ধ।
চিরজীবনের মতো নিষিদ্ধ। এমন করেই হয়তো সারা জীবনটা আমার ঘনশ্যামবাবুর গদি বাড়িতেই কেটে যেত। এমনি করেই হয়তো বা সারা জীবন ঘনশ্যামবাবুর গদি বাড়ির উত্থান পতনের সঙ্গে নিজের ভাগ্যের ওঠা পড়া মিশিয়ে ফেলতাম। কিন্তু একটা দুর্ঘটনা ঘটল, ভীষণ দুর্ঘটনা। আর আমার জীবনের সব লেনদেনের হিসেব এক মুহূর্তে আমূল বদলে গেল। আমি অন্যরকম হয়ে গেলাম। দুর্ঘটনাটা যদি না ঘটত সেদিন, তো আজ আপনারা আর আমাকে এই দেওঘরের বাড়িতে দেখতে পেতেন না। এই বাড়িও দেখতে পেতেন না আমার। এই আরাম আর শান্তির মধ্যেও শেষ জীবনটা কাটাতে পারতাম না। ঘনশ্যামবাবুর একদিন অসুখ হল। তিনি আসতে পারলেন না গদিতে। আমি যথারীতি হাঁটতে হাঁটতে গদিতে গেছি। সেদিন খুব বৃষ্টি। বৃষ্টিতে অর্ধেক ভিজে গেছে আমার শরীর। গদিতে গিয়ে যখন পৌঁছলাম তখন আর কেউ আসেনি। অন্যদিন ঘনশ্যামবাবু একলাই সকলের আগে এসে কাজ আরম্ভ করে দেন। নিজের ঘরটাতে বসে টেলিফোন করেন 10 জনকে, খাতাপত্র নিয়ে নিজের কাজে লেগে যান। পণ্ডিতজি এসেই তার ঘরে গিয়ে জয়রামজি কি করে আসে। তারপর কাজের তাড়া, কাজের যুদ্ধ লেগে যায়। তখন আর জ্ঞান থাকে না কারো। রসিদ, ভাউচার, ডেলিভারি খাতা, আমদানি রপ্তানি, লোক লস্কর, খদ্দের, পাওনাদার সবাই আসে। গোলমাল হয়। চতুরানন্দজি এক মনে কলম পিষতে পিষতে ঘাড় ব্যথা করে ফেলে। তিলকচাঁদজিরও তখন অন্য কথায় মন দেবার ফুরসত থাকে না। আর আমি এক মনে কাজ করে যাই। পণ্ডিতজিকে খুশি করতে চেষ্টা করি। পণ্ডিতজি খুশি থাকলেই আমার ভাগ্য ফিরবে। সেদিন গদিতে যেতেই পণ্ডিতজি বললেন, বাঙালিবাবু। ডাক শুনি কাছে গেলাম। দেখলাম পণ্ডিতজি খুব ব্যস্ত। বললেন, কটন স্ট্রিটে যেতে হবে তোমাকে একবার। কটন স্ট্রিটে? কখন? আজ সন্ধেবেলা। ঘনশ্যামবাবুর অসুখ। টেলিফোন করেছিলেন বাবুজি। 3খানা খাতা নিয়ে যেতে হবে সই আনতে। বললাম, এখন দিন না, যাই। পণ্ডিতজি বললেন, এখন কি খাতা তৈরি হয়েছে? ভাউচার জমা হবে তবে তো। ভাউচার জমা হবে খাতায়, তবে নিয়ে যেতে পারব। গদির কাজ শেষ করে খাতাগুলো নিয়ে কটন স্ট্রিটে ঘনশ্যামবাবুর বাড়িতে সই করবার জন্য নিয়ে যাব। খাতা সেইখানেই থাকবে। পরের দিন আবার আনতে যেতে হবে আমাকেই। চাকরি যখন, তখন যা হুকুম হবে তাই করতে হবে। না বললে কে শুনবে? গদিবাড়ি বন্ধ হয়ে গেল সকাল সকাল। চতুরানন্দজি আর তিলকচাঁদজি সকাল সকাল ছুটি পেয়ে গেল। আমার কপালেই ছুটি নেই। আমাকে ঘনশ্যামবাবুর বাড়িতে গিয়ে তখন সব বুঝিয়ে দিতে হবে। ভয়ে আমার বুকটা কাঁপতে লাগল। কেন আমাকে এই বিপদের মধ্যে ফেলা? আমি তো নিরিবিলিতে গদিতে কাজ করি সন্তুষ্ট। আমি পারতপক্ষে ঘনশ্যামবাবুর কাছে যেতে চাই না। চিরকালের ভীরু গোবেচারা মানুষ আমি। জীবনে আমাদের মতো লোকেরা হেরে যেতেই জন্মেছে। আমরা জয় চাই না, কোনো রকমের টিকে থাকতে চাই। যেন কোথাও বিপর্যয় না ঘটে, কোনো ব্যতিক্রম না ঘটে। যেন অব্যাহত শান্তিতে নিশ্চিন্তে জীবনটা কেটে যায়। কারোর ক্ষতি করব না আমরা। আমাদেরও যেন কেউ ক্ষতি না করে। এমনি মানুষই আমরা। এই মধ্যবিত্ত মনোবৃত্তি নিয়েই আমি জন্মেছিলাম সংসারে। ভেবেছিলাম এই রকম দুঃখ কষ্ট আর পরের চাকরি করেই দিন কাটবে আমার। এর বেশি কিছু চাইও নি, চাইবার সাহসও কখনো হয়নি আমার। সাহস হবেই বা কি করে? আমরা সত্য পথে থাকি বটে, কিন্তু সত্যি কথা বুক ফুলিয়ে 10 জনের সামনে বলার সাহসও নেই আমাদের। আমরা মনে মনে গর্জাই। মনে মনে আমরা অন্যায়ের প্রতিশোধ নেবার সংকল্প নিই, কিন্তু মুখ ফুটে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে ভয়ে পিছিয়ে আসি। আসলে আমি ভীরু। আমি ভীতু প্রকৃতির মানুষ। চাকরির জন্যই আমি তৈরি। আর সে চাকরিও তেমন কোনো চাকরি নয়। একটা অশ্রদ্ধার, অবজ্ঞার আর অবহেলার চাকরি আমার। আমার অভাবে ঘনশ্যামবাবুর গদি অচল হয়ে যাবে না। আমার অনুপস্থিতিতে কিছু আটকে থাকবে না। আমি বাড়িতেও একটা বোঝা, গদিতেও তাই। আমার অভিমান দুর্জয়, অনুভূতি তীব্র, কিন্তু ক্ষমতা সামান্য।
দরকার হলে ভালো করে প্রতিবাদও করতে পারি না আমি। এই এমন লোককেই পাঠানো হলো কটন স্ট্রিটে ঘনশ্যামবাবুর বাড়িতে। সন্ধে হয়ে গেছে তখন। কটন স্ট্রিটটা আমার জানা ছিল। ওইসব রাস্তা দিয়েই আমি হাঁটতে হাঁটতে গদিতে যেতাম। তখনও সে রাস্তায় ভিড় খুব। ওইসব পাড়ায় অনেক রাত পর্যন্ত ভিড় থাকে। পণ্ডিতজিকে আসবার সময় জিজ্ঞেস করেছিলাম, ঘনশ্যামবাবুকে কি বলতে হবে? পণ্ডিতজি বলেছিলেন, কিছু বলতে হবে না, স্রেফ খাতা কটা দিয়ে চলে আসবে তুমি। বলেছিলাম, ঘনশ্যামবাবু কি একতলায় থাকেন? পণ্ডিতজি বলেছিলেন, এই সামান্য কাজটুকু করতে পারবে না? একতলায় থাকেন কি দোতলায় কি তিনতলায় তাও আমাকে বলে দিতে হবে? বাড়িতে কি দারোয়ান চাকর কেউ নেই? একটু লজ্জায় পড়েছিলাম। বড়লোকের বাড়ি, সামনেই চাকর বাকর দারোয়ান মুন্সি কেউ না কেউ থাকবেই, তাদের জিজ্ঞেস করলেই হবে। নম্বর খুঁজে গিয়ে বাড়ির সামনে দাঁড়াতেই দেখি বিরাট বাড়ি। রাস্তার উপর বাড়িটা সোজা 4-5 তলা উপর উঠে গেছে। ওপরে সাদা সবুজ রেলিংয়ের সার, নিচে একটা দরজা। দরজায় কেউ দাঁড়িয়ে নেই, লোক যাতায়াত করছে সেই দরজা দিয়ে। কেউ আমাকে জিজ্ঞেস করে না কিছু। ভেতরে ঢুকেই দুপাশে ঘর আর তারপর একটা উঠোন। উঠোনের চারদিকে সরু সরু লাল নীল থাম। পাশেই যেন কাঁসর ঘণ্টা বাজার শব্দ হচ্ছে, মনে হয় যেন কি পুজো হচ্ছে। আস্তে আস্তে ঢুকলাম ভেতরে। দেখি সত্যিই পুজো হচ্ছে, বোধহয় বাড়ির কোনো বিগ্রহ। ধূপ ধুনোয় ঘরটা ঝাপসা হয়ে আছে। একজন কাঁসর বাজাচ্ছে ঝাই ঝাই করে। বড়লোকের বাড়ি, নিত্য পুজোর ব্যবস্থা আছে হয়তো। চারদিকের দেয়ালে নানান ধরনের পট ঝুলছে। হনুমানের লঙ্কা দহন, সীতাহরণ, হনুমান পেট চিরে রামের ছবি দেখাচ্ছে। অনেকক্ষণ খাতা 3টে নিয়ে সেইখানে দাঁড়িয়ে রইলাম। মনে আছে একবার ঠাকুরকে উদ্দেশ্য করে প্রণামও করলুম। হাজার হোক, নাইবা হলো বাঙালিদের ঠাকুর, কিন্তু যে কোনো ঠাকুরই হোক, ভগবান ছাড়া আমার ভরসাই বা কি। অনেকক্ষণ মাথাটা নুইয়ে প্রণাম করলাম, তারপরে এদিক ওদিক তাকাতে লাগলাম। কেউ আমার দিকে ফিরেও দেখে না। 2-1 চাকর বাকর শ্রেণীর লোক উঠোনের দিক থেকে বাইরে আসছিল যাচ্ছিল। কার সঙ্গে কথা বলব বুঝতে পারলাম না। আমি স্বভাব ভীরু বাঙালি, আর সকলেই হিন্দুস্থানি গোছের লোক। আমাকে যেন তারা দেখেও দেখে না। আমি যেন একটা মানুষই নই। ভেতর দিকে চেয়ে দেখলাম বিরাট বাড়ি, চক মিলানো বাড়ি, চারিদিকে রেলিং ঘেরা বারান্দা, তারপরেই সার সার ঘর সব। একজন লোক বাইরের দিকে আসছিল। কাছে আসতেই জিজ্ঞেস করলাম, বাবুজি কোথায়? লোকটা আমার দিকে ভালো করে না চেয়েই বলল, ভেতরে যাও। বলেই লোকটা যেমন যাচ্ছিল তেমনি চলে গেল। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। ভেতরে কোথায় যাব বুঝতে পারলাম না। বারান্দার ধারে একটা আলো জ্বলছে বটে, কিন্তু তাতে উঠোনে আলো বেশি হয়নি। ঝাপসা ঝাপসা অন্ধকার। অন্ধকারে কেউ কোথাও বসে আছে কিনা দেখতে পাওয়া যাচ্ছে না। পুজোর কাঁসর ঘণ্টার শব্দে আর কোনো শব্দ কানে আসার কথা নয়। আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। এদিক ওদিক চারদিকে চেয়ে দেখলাম আকাশ পর্যন্ত উঁচু বাড়ি। একটা চৌকা অন্ধকার আকাশ শুধু মাথার উপর দেখা যায়। আর চারপাশে রেলিং ঘেরা বারান্দা, আগাগোড়া 2তলা 3তলা 4তলার বারান্দাতেও কম পাওয়ারের আলো জ্বলছে টিমটিম করে। লোকজন কোথাও যদি থাকে তাও দেখতে পাবার উপায় নেই। বলতে গেলে অত ঘর, সেই হিসেবে বাড়িতে অনেক লোকই থাকার কথা। বাড়িটা দেখে মনে হয় যেন গিজগিজ করছে লোক ভেতরে, কিন্তু তা নয়। যত লোক তার চেয়ে বেশি চাকর বাকর, যত চাকর বাকর যেন তার চেয়ে বেশি ঘর বাড়িটার মধ্যে। খাতা 3টে বগলে নিয়ে কি করব ভাবছি। কাকে জিজ্ঞেস করলে ঘনশ্যামবাবুর সন্ধান পাওয়া যাবে? আর একজন পাগড়ি পরা লোক হনহন করে আসছিল, হাতে তার একটা বালতি। বললাম, বাবুজি কোন দিকে থাকেন? লোকটা আমার দিকে চেয়ে বলল, ভিতর মে যাইয়ে। বলে সে লোকটাও যেমন হনহন করে আসছিল তেমনি হনহন করে চলে গেল আমাকে পাশ কাটিয়ে। মুশকিলে পড়লাম।
অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম সেখানে। মনে আছে কি বিপদেই যে পড়েছিলাম সেদিন। আজও ভাবলে গাটা কাঁটা দিয়ে ওঠে। চাকরির জন্য অবশ্য তখন সব করতেই প্রস্তুত আমি। চাকরির জন্যে মান অপমান সবই সহ্য করতে রাজি আছি। চাকরির জন্যেই সেদিন সেই মধ্যবিত্ত সমাজের 3 কড়ি ভঞ্জ সব কিছুর জন্যেই বুঝি প্রস্তুত ছিল। কিন্তু তখনও কি জানি যে মাথার উপর সেদিন আমার খাড়া ঝুলছে। তখনও ভাবছি কি কুক্ষণে গদি থেকে বেরিয়েছিলাম ঘনশ্যামবাবুর বাড়ি যাবার জন্যে। কাজটা আর কাউকে দিয়ে দিলেই হতো। তিলক চাঁদ কি চতুরানন্দজি, ওদের মধ্যে যে কেউ কাজটা করতে পারত। পণ্ডিতজি নিজেও কাজটার ভার নিতে পারতেন। কিন্তু হয়তো আমার ভালোর জন্যই পণ্ডিতজি আমাকে পাঠিয়েছিলেন ঘনশ্যামবাবুর বাড়ি, যাতে ঘনশ্যামবাবুর নজরে পড়ি আমি, যাতে আমার মাইনে বাড়ে, যাতে ঘনশ্যামবাবুর কাছে প্রমাণ হয় আমি কাজের লোক। সিঁড়ির ধারে একটা লোক বসে বসে বোধহয় আফিমের নেশায় ঝিমোচ্ছিল। তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবুজি কোথায় থাকেন? লোকটা আমার দিকে ভালো করে চাইলে না পর্যন্ত, বললে, ওপারে। কোথাকার জল কোথায় গড়ায় মশায়, কেউ কি বলতে পারে? দেখুন না, চাকরি করি 7 টাকা মাইনের, কাজ করব গদিতে আর বাড়ি আসব ছুটির পর। এই তো নিয়ম। নইলে আমার কপালে কি বিপদ ঘটল তাই বলি। আর সেই একদিনের এতটুকু ঘটনাই আমার জীবনে এক চরম দুর্ভাগ্য নিয়ে এলো। আর দুর্ভাগ্যই বা বলি কি করে আজ? আজ তো তাকে সৌভাগ্যই বলতে হবে। নইলে সারা জীবন সেই 7 টাকা মাইনিতেই জীবন কাটিয়ে দিতে হয় গদিবাড়ির ভেতরে। অন্ধকার অন্ধকার সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। ঠিক পুরো অন্ধকার নয়, আলো আঁধারই বলা যায়। টিমটিমে একটা আলো জ্বলছিল সিঁড়ির মাথায়। তার আলোয় সিঁড়িটা যেন আলোর চেয়ে অন্ধকারই হয় বেশি। সিঁড়িটা যেখানে শেষ হয়েছে সেখানে একটা লম্বা বারান্দা, এধার থেকে ওধার পর্যন্ত লম্বা। এধার ওধার চেয়ে দেখলাম, মনে হলো পশ্চিম দিকের একটা ঘর থেকে কে যেন বেরিয়ে আবার পূব দিকের ঘরে চলে গেল। মনে হলো ডাকি তাকে, ডেকে জিজ্ঞেস করি ঘনশ্যামবাবু কোন ঘরে থাকেন। কিন্তু লোকটা এক মুহূর্তের মধ্যে যে কোথায় চলে গেল তা ঠিক করতে পারলাম না। আন্দাজ করে বারান্দাটার একটা দিক ধরে চলতে লাগলাম। এ কোথায় এলাম আমি? এ কেমন বাড়ি? এত ঘর, এত বড় লম্বা বারান্দা। ঘরের ভেতর নিশ্চয়ই অনেক লোক আছে, কিন্তু কাকে ডাকি? বারান্দাটা ধরে বরাবর সোজা চলতে লাগলাম। পাশে এক একটা করে ঘর। ঘরগুলোর দরজা ভেজানো। কোন ঘরে ঢুকব বুঝতে পারছি না। অনেকখানি যেতে একটা বাঁকের মুখে এসে আবার ডান দিকে ঘুরলাম। এখানেও সোজা লম্বা বারান্দা। একবার পেছনের দিকে চেয়ে দেখলাম। কতদূর এসেছি বুঝতে পারলাম না। মনে হলো ফিরে যাই। কোথায় না বলে কয়ে ঢুকেছি কে জানে। এটা হয়তো অন্দরমহল, হয়তো এদিকে পুরুষদের প্রবেশ নিষেধ। কিন্তু ফিরে যেতেও মন চাইল না। সবাই তো সোজা ভেতরে আসতে বললে। 2-3 জনকে জিজ্ঞেস করেছি, সবাই তো বলেছে সোজা ভেতরে যাও। তবে কি ভেতরে আসবার আরও সিঁড়ি আছে? আর একবার দাঁড়িয়ে এদিক ওদিক চাইতে লাগলাম। এখানে রাস্তার ট্রামের ঘর ঘর আওয়াজ আর শোনা যায় না। বহু দূর থেকে যেন পুজোর কাঁসর ঘণ্টার আওয়াজ আসছে। এত বড় বাড়ি, কোন দিক দিয়ে ঢুকে কোন পথে এতদূর এসেছি, এখন ফিরে যেতে চেষ্টা করলেও হয়তো আর ফিরে যেতে পারবো না। পথ না দেখিয়ে দিলে হয়তো রাস্তাই চিনতে পারবো না। পাশেই দেখলাম একটা ঘর, দরজাটা ভেজানো। ভাবলাম যদি সেখানে কেউ থাকে দেখা যাক, জিজ্ঞেস করব তাকেই। দরজার পাল্লাটা ঠেলতেই সেটা খুলে গেল। দেখি ঘরটা বড়, বসবার ঘর। দেয়ালের গায়ে কিছু ছবি টাঙানো আছে, বেশিরভাগই ঠাকুর দেবতার ছবি। 3টে সোফা, কয়েকটা চেয়ার, একটা টেবিল, মেঝের উপর কার্পেট পাতা। মনে হলো ঘরে যেন এখনই কেউ ছিল, একটু আগেই কোথাও চলে গেছে। ভাবলাম এখানে খানিকক্ষণ অপেক্ষা করলেই হয়তো কারোর সঙ্গে দেখা হয়ে যাবে, কোনো চাকর বাকর। দেখে তো মনে হয় এটাই ঘনশ্যামবাবুর বসবার ঘর,
হয়তো এক্ষুনি কেউ এসে পড়বে। কিন্তু হঠাৎ এক কাণ্ড ঘটল। পাশের ঘরেই যেন কার গলা শুনতে পেলাম, মেয়ে মানুষের গলা। হিন্দুস্তানি ভাষাটা ভালো আমি বলতে পারতাম না, কিন্তু হিন্দুস্তানিদের গদিতে কাজ করে করে বুঝতে পারতাম ভালো। কে যেন বলে উঠল, লজ্জা করে না তোমার? শরম লাগে না তোমার? অদ্ভুত মিষ্টি মেয়েলি গলা, হিন্দি ভাষায় কথা বলছে, খুব রাগ রাগ ভাব। আর একজন পুরুষের গলা পেলাম, বলছে, তুমি বিশ্বাস করো জয়ন্তিয়া, আমার কথা শোনো। মেয়েটি বলল, থামো বেয়কুফ কোথাকার। ছি, অত চেঁচিও না, কেউ শুনতে পাবে। মেয়েটি বলল, কেউ শুনতে পাবে না, আজ কেউ নেই বাড়িতে, সব স্বাদের নেমন্তন্ন খেতে গেছে, তাই তোমায় ডেকে পাঠিয়েছি। পুরুষটা বলল, কেন? আমি তো আসি, আমি তো না ডাকতেই আসি। থামো লম্পট কোথাকার, কোথায় যাও তুমি আজকাল তা জানি না ভেবেছ? পুরুষটা বলল, আমি আবার কোথায় যাই? আমি তো নিজের কাজ ছাড়া আর কোথাও যাই না। মেয়েটি যেন খুব রেগে উঠল, বললে, তুমি কোথায় যাও আমি জানি না ভেবেছ? পরশু রাত্রে তুমি কোথায় ছিলে? সারা রাত বাড়িতে আসনি তুমি, সারা রাত বাইরে কার কাছে কাটাও তা আমি জানি না ভেবেছ? আমি সব খবর পাই, আমার কাছে ঢাকতে চেষ্টা করো না। আমি খানিকটা অবাক হয়ে গেলাম কথাবার্তা শুনে, কিন্তু কিছু বুঝতে পারলাম না। এ কি স্বামী স্ত্রীর ঝগড়া? স্ত্রী স্বামীকে বকছে। আমি কি করব বুঝতে পারলাম না। স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে আমি কেন কান্দি? আমার কি অধিকার আছে পরের গোপন কথা শুনবার? একবার ভাবলাম চলে যাই, কিন্তু শোনবার লোভ হচ্ছিল। আমাদের মতন মধ্যবিত্ত লোক যারা, তাদের স্বামী স্ত্রীতে ঝগড়া হয় জানি। ঝগড়া হয়, কথা বন্ধ হয়ে যায় কিছুদিন, তারপর আবার ভাব হয়ে যায়। কিন্তু বড় লোকদের মধ্যে, বড় লোকদের তখন দূর থেকেই দেখছি কেবল। গাড়ি চড়ে যেতে দেখেছি তাদের, বিরাট বাড়ি, তার মধ্যে স্বামী স্ত্রী পাশাপাশি বসে চলেছে। তাদের সাজ পোশাকের বাহার, তাদের গয়নাগাঁটি, তাদের হাব ভাব চালচলন দূর থেকে দেখে মনে মনে হিংসে হয়েছে। ভেবেছি ওদের বোধহয় কোনো সমস্যা নেই জীবনে। তাদের যত দেখেছি, নিজের জীবনের উপর তত ঘৃণা জন্মেছে। ওদের মধ্যে বোধহয় এমন ঝগড়া হয় না আমাদের মতো। ওদের জীবনে কেবল সুখ আর স্বাচ্ছন্দ্য, কেবল বিলাস আর বৈভব। রাস্তায় একলা হাঁটতে হাঁটতে বড়লোকের দোতলা তেতলা বাড়ির জানলায় কোনো বউকে দেখে নিজের বউয়ের কথা মনে পড়েছে। কি প্রশান্ত চেহারা সব, কি রূপ, কি বাহার। ভিজে চুল এলিয়ে দিয়েছে, কপালে সিঁদুরের টিপ, ঠোঁট দুটো পান খেয়ে লাল টকটক করছে। হয়তো স্বামী অফিসে গেছে, তারই পথ চেয়ে রাস্তার দিকে চেয়ে অপেক্ষা করছে। আমার স্ত্রীকেও যদি এমনি বাড়ি দিতে পারতাম, অমনি গয়না শাড়ি দিতে পারতাম, অমনি বিলাস আর অবসর দিতে পারতাম। বাড়িতে এসে কতবার দেখেছি স্ত্রী ময়লা শাড়ি পরে তখনও সমানে খেটে চলেছে। সকালবেলা ঘুম থেকে উঠে পর্যন্ত সেই খাটার আর বিরাম নেই। খাড় কাচা, বাড়ির লোকের রান্নাবান্না, ঘর মোছা, বাসন মাজা, কি নয়। দুই বোন, বৌদি, আমার নিজের বউ, সকলেই খেটে খেটে পরিশ্রান্ত। তবু একটু সচ্ছলতা আসে না, তবু একটু শান্তি পায় না। আর ওরা কেমন আছে? কেমন গাড়ি করে বেড়াতে যায়, কেমন হাসি খুশি মুখ, কেমন পরিচ্ছন্ন, কেমন প্রশান্ত রূপ। একদিন বড় লোকদের সম্বন্ধে এই ধারণাই ছিল, হঠাৎ যেন সব গোলমাল হয়ে গেল। ঘরের মধ্যে তখনও কথা কাটাকাটি চলছে। মেয়েটি হঠাৎ বললে, আমার সঙ্গে তুমি এমন বিশ্বাসঘাতকতা করতে পারলে? আর আমি তোমার জন্য কি করেছি তুমি ভুলে গেছ? লোকটি বললে, না না, সত্যি তুমি আমার জন্য অনেক কিছু করেছ জয়ন্তিয়া, আমার সব মনে আছে। মেয়েটি বলল, ছাই মনে আছে। টাকার জন্য যখন তোমার কারবার বন্ধ হচ্ছিল তখন বাবুজিকে বলে তোমায় আমি 5,000 টাকা পাইয়ে দিইনি? তোমার যখন অসুখ করেছিল, রাত্রিতে যন্ত্রণার চোটে ঘুমোতে পারতে না, তখন কে ডাক্তার ওষুধের খরচ দিয়ে বাঁচিয়ে তুলেছিল?
লোকটা কিছু বলল না। এবার মেয়েটি আবার বলতে লাগল, যখনই তোমার টাকার দরকার হয়েছে তখনই আমি তোমায় তা দিয়েছি। যখনই তোমার কারবারে লোকসান হয়েছিল আমি জুগিয়েছি টাকা। বাবুজিকে না বলে তোমাকে লুকিয়ে লুকিয়ে টাকা দিয়েছি, তুমি সব ভুলে গেলে। লোকটা বললে, আমাকে তুমি কি এইসব বলতে এখানে ডেকে নিয়ে এসেছ আজ? মেয়েটি বললে, আমার টাকায় তুমি অন্য মেয়েকে গয়না কিনে দেবে আর আমি চুপ করে থাকব না? কথাগুলো কানে আসতেই আমি আরো অবাক হয়ে গেলাম। কিছুই বুঝতে পারছিলাম না। সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক তো ঠিক এরকম হয় না। শুধু আমাদের মতন গরিব লোকেদের মধ্যেই নয়, কোনো সমাজেই হয় না। তবু কি জানি, সব সমাজের খবর তো তখন জানতাম না। বড় লোকদের দূর থেকেই দেখেছি, তাদের সঙ্গে কখনো তো ঘনিষ্ঠভাবে মেশবার সুযোগ পাইনি। তাদের বাড়ির মধ্যেও কখনো ঢুকিনি তার আগে। সেখানে তারা কিভাবে পরস্পরের সঙ্গে কথা বলে তার পরিচয় জানতাম না তখন। আমাদের সংসারে সারাদিন খাটনির পর দেখেছি, যখন বাড়িতে ফিরে গিয়েছি আমার স্ত্রী এসে হাত মুখ ধোবার জল দিয়ে গেছে। সারাদিন কাজের খবর নিয়েছে, বলেছে আজ এত দেরি হলো যে আসতে, কিংবা হয়তো বলেছে ভাত হয়েছে দেব। কিন্তু এইসব সংসারের কথাই আলাদা, বিশেষ করে আবার যখন বাঙালি নয়। এদের স্বামী স্ত্রী হয়তো অন্য ধরনের। কিন্তু তখনও তো আসল ব্যাপারটা জানতাম না, কে সরজু প্রসাদ, কে জয়ন্তিয়া। সরজু প্রসাদের সঙ্গে জয়ন্তিয়ার সম্পর্কটা যে কি তাও তখন জানতাম না। কেন যে সরজু প্রসাদ এই বাড়িতে আসে, কেন জয়ন্তিয়া তাকে ডেকে পাঠায়, কিছুই জানতাম না। আমি শুধু তখন অবাক হয়ে ভাবছি, এ কোথায় এলাম? এ কোন রহস্যের মধ্যে জড়িয়ে পড়লাম নিজেকে? এখান থেকে যেতেও পারি না, অথচ এখানে থাকাও অন্যায়। বুঝুন আপনি আমার অবস্থাটা। আজ এই ঘরে বসে এতদিন পরে সেদিনকার সেই ঘটনাটার কথা ভাবলে আমার যেন গায়ে কাঁটা দিয়ে উঠে। কিন্তু সেদিন সেই বাড়ি ছেড়ে আমার চলে আসার ক্ষমতা ছিল না। আমাকে ঘনশ্যামবাবুর গদিতে চাকরি করতেই হবে, না করলে আমার চলবে না। না করলে আমার সংসার অচল হয়ে যাবে। না করলে আমি, আমার স্ত্রী, আমার সমস্ত পরিবার উপোস করবে। সেই জন্যই খাতা 3টে বগলে নিয়ে ঘরের মধ্যেই চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমার পা দুটো তখন থরথর করে কাঁপছে। ঘরের বাইরে কাউকে দেখছি না যাকে জিজ্ঞেস করব যে ঘনশ্যামবাবু কোন ঘরে থাকেন। একবার ঘরের বাইরে তাকাচ্ছি, আরেকবার কি করব ভাবছি। মনে হলো দাঁড়িয়ে ওই কথাগুলো শোনাও যেন অন্যায় আমার পক্ষে। বাড়িশুদ্ধ লোক সবাই বিয়ের নেমন্তন্ন খেতে গেছে, তো জয়ন্তিয়া যায়নি কেন? সরজু প্রসাদের সঙ্গে দেখা করবে বলে। কে সরজু প্রসাদ? কিসের জন্যে তাকে জয়ন্তিয়া এই সন্ধেবেলা ডেকে পাঠিয়েছে? আপনি হয়তো ভাবছেন, আমি সরজু প্রসাদের নাম জানলাম কেমন করে? সত্যি, লোকটার নাম যে সরজু প্রসাদ তা আমি তখনও জানতাম না। জানতাম ওরা স্বামী স্ত্রী, দুজনের মধ্যে দাম্পত্য কলহ হচ্ছে। স্ত্রী হয়তো স্বামীর স্বেচ্ছাচারিতার জন্য অনুযোগ করছে। কিন্তু আমার সেসব কথায় তখন থাকবার দরকার ছিল না, আগ্রহ ছিল না। আগ্রহ ছিল না ভয়ের জন্যে। মালিকের বাড়ির মেয়ে, বউ, জামাই এসবের ব্যাপারে থাকা অন্যায়। তাতে চাকরি চলে যেতে পারে জানাজানি হলে। হঠাৎ ভেতর থেকে যেন কথা কাটাকাটি আরো বেড়ে উঠল। লোকটা বলে উঠল, তুমি কি চাও যে তোমার কথা মতো আমি চলব? মেয়েটি বলল, হ্যাঁ, আমার কথা মতোই তোমাকে চলতে হবে। কখনো নয়। আমার কথা না শুনলে তোমার কপালে অনেক দুঃখ আছে। আমাকে ভয় দেখাচ্ছ নাকি তুমি? আমাকে তুমি তেমন মেয়ে পাওনি যে আমি তোমার কথাই মেনে নেব। লোকটি বললে, আমিও বলছি তোমার কথা আমি মেনে নেব না। মানবে না? আলবৎ মানবে। মানতে তোমাকে হবেই। তুমি কি ভেবেছ আমি তোমার এসব কাণ্ড সহ্য করব? লোকটা বললে, সহ্য আমিও করব না আর। মেয়েটা বললে, করবে না মানে? কে তোমার কারবার দাঁড় করিয়ে দিয়েছে? ছিলে তো পথের ভিখারি, খেতে পেতে না ফুটপাতে গামছা বিক্রি করতে। এখন যে আপিস করেছ, টেলিফোন করেছ, শেয়ার কেনাবেচা করছো, কার টাকায় শুনি? কত টাকা বাবুজির কাছ থেকে ধার নিয়েছিলে? কত সুদ দিয়েছ তার হিসেব রেখেছ?
কে চেয়েছিল তোমার টাকা? কে চেয়েছিল? শরম লাগে না তোমার কথা বলতে? আবার বলছো কে চেয়েছিল তোমার টাকা? লোকটা বললে, জামা ধরে টানছো কেন? খুব সিল্কের জামা পরেছ। কেন, জানো না তোমার সব তেল ভেঙে দিতে পারি, তোমার সব জারি জুরি বার করে দিতে পারি? তুমি কি ভেবেছ আমাকে? লোকটি বললে, পথ ছাড়ো, আমার কাজ আছে, আমি যাই। মেয়েটি বললে, কেমন করে যেতে পারো যাও দেখিনি। কেন, তুমি যেতে দেবে না আমাকে? আমার কথার জবাব না দিয়ে যেতে পারবে না। কি তোমার কথা বলো? তুমি ভেবেছ কি? তুমি ভেবেছ আমাকে ঠকিয়ে তুমি পার পাবে? আমার চোখে ধুলো দিয়ে তুমি রেহাই পাবে? লোকটি বললে, আমাকে তোমার এই প্যান প্যানানি শোনাবে বলে ডেকেছিলে নাকি? প্যান প্যানানি নয়তো কি? তোমার কাছে এলেই তো তুমি কেবল ওইসব আরম্ভ করো আজকাল। তোমার মুখে তো অন্য কথা নেই কিছু। মেয়েটি বললে, আজ তুমি এই কথা বলছো? একদিন তুমি না আমার এক টুকরো হাসির জন্য জীবন দিয়ে দিতে পারতে? একদিন আমার সঙ্গে কথা বলতে পারবে বলে আমাদের বাড়ি এসে ঘুরঘুর করতে? হ্যাঁ, তা করেছি, কিন্তু তুমি আর সেরকম নেই। তুমি বদলে গেছ। বদলে গেছি? আমি বদলে গেছি না তুমি বদলে গেছ? লোকটা বললে, আমি যদি বদলেও থাকি সে তো তোমার জন্যে। মেয়েটি হঠাৎ রেগে উঠল আরো, বলল, নির্লজ্জ মিথ্যেবাদী কোথাকার! গালাগাল দিও না, সাবধান করে দিচ্ছি তোমাকে। মেয়েটি বলল, শুধু গালাগাল? তোমাকে খুন করে ফেললেও আমার শান্তি হবে না। লোকটি বললে, পথ ছাড়ো, আমি যাব, আমার কাজ আছে। মেয়েটি বললে, থামো, এত সহজে তোমায় আমি ছাড়ব না। আপনি তখনকার মনের অবস্থা আমার কল্পনা করতে পারবেন না কবিরাজ মশাই। আজ আমার বয়স হয়েছে, আরও অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি, কিন্তু সেদিন আমার বয়স কম। সেদিন আমার নতুন বিয়ে হয়েছে। সেই অবস্থায় আমি সেখানে আর কি করতে পারতাম? আমি এইটুকু বুঝেছিলাম যে যারা কথা বলছে তারা স্বামী স্ত্রী নয়। তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে তাও বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি যেন কিরকম হয়ে গিয়েছিলাম। সেখান থেকে চলেও আসতে পারছিলাম না, যেন আমার পা দুটো কেউ পেরেক মেরে ঘরের মধ্যে আটকে দিয়েছে। আমার আর নড়বার ক্ষমতা নেই যেন। আর তাছাড়া আমি সেই ঘর থেকে বেরিয়েই বা কোথায় যাব? অত বড় বাড়ির মধ্যে হারিয়েই যাব হয়তো। কোথা দিয়ে ঢুকে কোন সিঁড়ি দিয়ে কোথায় গিয়ে পৌঁছেছিলাম তাও ঠিক করতে পারার কথা নয়। যদি সেই অবস্থায় কেউ আমাকে দেখে ফেলত, তাহলেও আমার অপরাধের মাত্রা কিছুই কমত না। কোথাকার বাইরের একটা পুরুষ মানুষ ও বাড়ির অন্দরমহলের ভেতর ঢুকে পড়েছি বা কি করে, কি কৈফিয়ত দেব আমি? আপনি হয়তো বলবেন, আমারও কিছু দুর্বলতা ছিল নিশ্চয়ই, আমারও কৌতূহল ছিল নিশ্চয়ই, কিন্তু আমার পারিবারিক অবস্থা, আমার মানসিক গঠন, আমার আর্থিক সঙ্গতির কথা ভাবলে আর সে কথা আপনি বলবেন না। যার চাকরি যাবার ভয় দিনরাত, তার কাছে ওরকম কৌতূহল হওয়া তো বিলাস। বিশেষ করে আমার মালিকের বাড়ি যে ওটা, সেখানে কোনো বেসামাল কাজ করার কথা ভাবাই যায় না। ভাবলাম ঘর থেকে বেরিয়ে পড়ি একবার, তারপর যেমন করে পারি সিঁড়ি দিয়ে নেমে সোজা যেদিক দিয়ে ঢুকেছিলাম সেইখানে গিয়ে আবার ভালো করে জিজ্ঞেস করি, কিংবা কাউকে বলি ঘনশ্যাম বাবুর কাছে পৌঁছে দিতে। এমনভাবে একলা বাড়ির অন্দরমহলে ঢুকে পড়া উচিত হয়নি। ঘর থেকে শেষ পর্যন্ত বেরিয়ে পড়লাম, তারপর আন্দাজ করে যেদিক দিয়ে এসেছিলাম সেই দিকেই চলতে লাগলাম। কোথাও কোনো লোকের সাড়া শব্দ নেই। পাশাপাশি সার সার ঘর, সব ঘরগুলোর দরজা বন্ধ। হাঁ করে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম সেই বারান্দার উপর। ওপরে চেয়ে দেখলাম কোনো কোনো ঘরে আলো জ্বলছে, নিচের একতলাটা পুরোপুরি অন্ধকার। সেখানেও জনমানুষের চিহ্ন নেই। বাইরের পুজোর দালানে তখন আরও জোরে কাঁসর ঘণ্টা বাজছে। ঠিক কোন দিক দিয়ে গেলে যে সেখানে পৌঁছানো যাবে ঠাহর করতে পারলাম না। কোন সিঁড়ি দিয়ে নামলে যে সেদিকে গিয়ে পৌঁছতে পারবো তাও বুঝতে পারলাম না। হয়তো যাবার চেষ্টা করতে গিয়ে
আরও অন্দরমহলের ভেতরে ঢুকে পড়ব, তখন আরও বিপজ্জনক। আস্তে আস্তে আবার যে ঘর থেকে বেরিয়েছিলাম সেই ঘরের দিকে এগুলাম। তখন ভেতরে আলো জ্বলছে। আমি ঘর থেকে বেরিয়ে যাবার পর মনে হলো আর কেউই সে ঘরে ঢোকেনি। হতাশ হয়ে আবার চারদিকে চাইতে লাগলাম, যদি কারো দেখা পাওয়া যায়। এক একবার মনে হয় হয়তো একজন লোক এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে, কিন্তু ডাকবার আগেই সে কোথায় অদৃশ্য হয়ে যায়, তার ঠিকানা পাওয়া যায় না। চিৎকার করে যে কাউকে ডাকবো তারও সাহস পেলাম না। সামান্য গদি বাড়ির চাকরে মালিকের বাড়ির ভেতরে এসে চিৎকার করে ডাকবার সাহস কেমন করে পাবো বলুন? শেষ পর্যন্ত ভাবলাম চলেই যাব, একবার শেষ চেষ্টা করে দেখা যাক। বারান্দাটা দিয়ে বরাবর হাঁটতে লাগলাম সোজা। এঁকে বেঁকে এদিক থেকে ওদিকে গিয়ে দাঁড়ালাম। এক জায়গায় এসে রাস্তা বন্ধ। সেখানে মাথার উপর বাতি জ্বলছে টিমটিম করে। আশ্চর্য বটে, এত বড় লোকের বাড়ি একটা লোকজনও থাকতে নেই। বিয়ের নেমন্তন্ন খেতে গেছে কি সকলেই? আর চাকর বাকর তারাও সব পুজোর দালানে গিয়ে জড়ো হয়েছে। এত ভক্তি তো ভালো নয়। যদি চোর আসতো! বড় লোকের বাড়িতে নিশ্চয়ই গয়নাগাটি আছে, টাকা কুড়ি আছে সিন্ধুকে। যদি আমি না হয়ে চোর ডাকাত কেউ আমার মতো এমনি ঢুকে পড়ত। আর ঘনশ্যামবাবু, তিনিই বা কোথায়? তার অসুখ, অসুখের জন্যই তিনি গদিতে যেতে পারছেন না। তার অসুখের জন্য তো কেউ থাকবে, তার সেবা শুশ্রূষা করবার জন্য তো লোক দরকার। আজ এতদিন পর সেই সব কথা শুনতে আপনাদের ভালো লাগছে কিনা জানি না। আপনারা এসেছেন, তাই আপনাদের শুনিয়েই আমি যেন আবার সেই সব দিনে ফিরে যেতে পারছি। সেই সব দিন আমার খুব সুখের নয় জানি, অনেক দুঃখ কষ্টের মধ্যেই আমার সেসব দিন কেটেছে। এখন নিশ্চয়ই খুব সুখে আছি, কিন্তু অতীত যত দুঃখেরই হোক, তার বোধহয় একটা মোহ আছে। সেই মোহ যত বয়স বাড়ে ততই বেড়ে চলে। নইলে আপনাদের ডেকে বসিয়ে কেন আমি সেই সব দিনের কথা বলছি? আপনি বুড়ো হয়েছেন, আপনি নিশ্চয়ই আমার সব কথা বুঝতে পারবেন। বাবা বললেন, না না, আপনি বলুন, আমার তো শুনতে খুবই ভালো লাগছে। তিনকড়িবাবু বললেন, ভালো না লাগলেও আমি আপনাদের সেসব কথা শোনাব। সকলে তো সব বোঝে না, আর সকলকে সব কথা বলে আনন্দও পাওয়া যায় না। আপনি প্রবীণ লোক, চিকিৎসক, আরেকজন প্রবীণ চিকিৎসকের ব্যথাটা বুঝবেন। বাবা বললেন, কিন্তু আপনি চিকিৎসকই বা হলেন কি করে? সেই কথাই তো বলতে যাচ্ছি আপনাকে। সেই ঘনশ্যামবাবুর গদিবাড়ির সামান্য কেরানি থেকে আমার ডাক্তার হওয়ার কাহিনীটাই আপনাকে বলছি। সেদিন যদি ঘনশ্যামবাবুর অসুখ না হতো, আর আমি যদি খাতা সই করাতে ঘনশ্যামবাবুর বাড়িতে না যেতাম, তো আমার চিকিৎসক হওয়াও হতো না। আমার এত সম্পত্তি, এই বাড়ি, এই ঐশ্বর্যের মালিক হওয়াও হতো না। আমার দুই ছেলে মোটা মাইনের চাকরি করে পঞ্চকোট স্টেটে। পঞ্চকোটের রাজা তাদের ডেকে চাকরি দিয়েছেন। সবই সেই রাত্রের ঘটনার জন্যেই। সেই রাত্রে যদি আমি অমন বিপদে না পড়তাম, তাহলে সারা জীবন বোধহয় যেন তিলকচাঁদ আর চতুরানন্দজির মতো খাতা লিখেই সেই গদিবাড়িতেই কাটাতে হতো আমাকে। তারপর তিনকড়িবাবু বলতে লাগলেন, মানুষের সংসার সম্বন্ধে আমার আগে তেমন কিছু অভিজ্ঞতা ছিল না। বাইরে থেকে যা দেখতাম সেইটাকেই সত্য বলে বিশ্বাস করতাম। কিন্তু চোখের দৃষ্টির আড়ালে যে আরেকটা সংসার আছে, যেখানকার আইন কানুন সম্পূর্ণ আলাদা, সেটা চোখে দেখতে পাওয়া যায় না বটে, কিন্তু তার যে সবখানি সত্যি তাতেও তো সন্দেহ নেই। বড় লোকদের আগে আমি যে চোখ দিয়ে দেখতাম, সেই ঘটনার পর থেকে তা সম্পূর্ণ বদলে গেল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন বিমল মিত্রের লেখা তৃতীয়া। আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।